দুর্মূল্যের বাজারে কেবল খাবার কিনতে খরচ হচ্ছে আয়ের 3/5 অর্থ। চড়া মূল্যস্ফীতির পেছনে এখনো সবচেয়ে বড় দায় চালের, অথচ পর্যাপ্ত উৎপাদন কিংবা আমদানির তথ্য রয়েছে সরকারি হিসেবেই। তবে আরও দুশ্চিন্তার তথ্য হলো চুল কাটা, পার্লার, ব্যাংক, বিমার ফির মতো নানাবিধ খাতের মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে 25%, যা স্বাভাবিক গড়ের প্রায় 3 গুণ। বিশ্লেষকরা মনে করেন আলোচনায় না থাকলেও এসব ব্যয় চাপ বাড়াচ্ছে ভোক্তাদের। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। জিনিসপত্রের চড়া দাম ভোগাচ্ছে 4 বছর ধরে। অবস্থা এতটাই খারাপ যে চাহিদা অনুযায়ী আয় করতে না পেরে গরিবের তালিকায় যুক্ত হয়েছেন বড় একটা জনগোষ্ঠী। সবশেষ ইউনূস সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি খুব একটা। ফলে ফেব্রুয়ারি শেষেও মূল্যস্ফীতি এখনও 9% উপরে। তথ্য বিশ্লেষণ করে সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি বলছে, জানুয়ারিতে খাবারের খরচের ক্ষেত্রে শুধু চাল আর মাছ কিনতেই ব্যয় হয়েছে 54%, আর সার্বিক ব্যয়ের মধ্যে কেবল খাবারের পেছনে চলে গেছে 2/5, যা চড়া মূল্যস্ফীতির ক্ষেত্রে অন্যতম প্রধান নিয়ামক। শুধু তাই নয়, জানুয়ারিতে মূল্যস্ফীতি বাড়ার পেছনে প্রায় 15% দায় ছিল চালের। অথচ দীর্ঘদিন ধরে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা বলে আসছে সরকার, যদিও দামের ক্ষেত্রে নেই সেই প্রতিফলন। খাদ্য মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। গত মাসে খাদ্য মূল্যস্ফীতি কত ছিল সেটা ডিটারমিন করবে এই মাসে খাদ্য মূল্যস্ফীতি কত হবে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আমার এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে হবে। কাজে এই সময়ে দুটো বড় প্রায়োরিটি আমাদের, একটা হলো জ্বালানির নিরাপত্তা আর দ্বিতীয় হলো খাদ্য নিরাপত্তা। এই দুটোই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত সব পলিসিতেই। অন্যান্য যেই পণ্যের মূল্যস্ফীতিটা আছে এইটার যদিও মানে ভরটা কম, গুরুত্বটা কম মোট মূল্যস্ফীতিতে, কিন্তু এটার নিয়ন্ত্রণ করতে হলে সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টা গুরুত্বপূর্ণ। তবে চাল বা জরুরি নিত্যপণ্যের বাইরে অন্যান্য খাতে বছর ব্যবধানে ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে। নানাবিধ খাতের ওই তালিকায় রয়েছে চুল কাটা, বিউটি পার্লার, ইলেকট্রিক সেবার, প্রসাধনী, গয়নাসহ বিভিন্ন ব্যক্তিগত খরচ। বৃদ্ধাশ্রম, ব্যাংক ও বিমা খাতের বিভিন্ন চার্জের হিসাবও আছে সেই তালিকায়, যাতে বছর ব্যবধানে মূল্যস্ফীতির রেকর্ড 25%। এই হার স্বাভাবিক গড়ের প্রায় 3 গুণ। এবার খুব বেশি লাভ আমরা করতে পারিনি সত্যি কথা বলতে, কারণ প্রোডাক্ট দেখা যায় কি যে আমি হয়তো বা 10,000 টাকা সেল করলাম, হয়তো বা 15,000 টাকার প্রোডাক্ট কিনতে হলো আমার। তো সেক্ষেত্রে লাভের চেয়ে মনে করেন আমার পকেট থেকেই বেশি টাকা খরচ হয়েছে। বছর যাচ্ছে আর আমরা মানে প্রোডাক্ট কস্ট বাড়ছে, কিন্তু ক্লায়েন্ট তো এটা বুঝে না। খরচটা তো আসলে একটু বেড়েছে। দেখা গেছে আগে যে ফেসিয়ালটা আমরা যে প্রাইসে করতাম এখন অনেকটাই বেশি দিয়ে করতে হয়। হেয়ার সার্ভিসগুলো দেখা গেছে আগে 5টা সার্ভিস নিতাম, হয়তো বা সেটা এখন মান্থলি আমি 3টা করে ফেলছি। গত বছর থেকে এই বছর আমাদের 3 গুণ খরচ বেড়েছে। প্রবলেম যেটা আমাদেরকে ফেস করতে হয়, ক্লায়েন্টদের কাছে তো আমরা টাকাটা বেশি নিতে পারি না বা দামটা বাড়িয়ে নিতে পারছি না, কিন্তু আমাদের যে খরচ সেটাকে মেনটেন করে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। প্রতি মাসে 154টি বাজার থেকে 700-র বেশি পণ্যের দাম বিশ্লেষণ করে মূল্যস্ফীতির তথ্য দেয় বিবিএস। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। সচিবালয়ে কর্মরতদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে পৌঁছে তিনি এই পরিদর্শনে যান। সকাল 9টা 5 মিনিটে নিজ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবনে যান তারেক রহমান। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। কর্মকর্তারা যথাসময়ে অফিসে গেছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে 5 নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এদিকে কৃষক কার্ড চালুর বিষয়ে বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে কৃষক কার্ড চালুর বিষয়ে অগ্রগতি জানতে চাইলেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এপ্রিলে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সচিবালয়ের আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। সচিবালয়ে তো আজ কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার কাছে তার এই কর্মব্যস্ত দিনের কি কি তথ্য রয়েছে জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। আমরা বরং যেটি দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু অনেক ব্যস্ততম সময় আসলে পার করেন এবং সর্বশেষ এই ঈদের ছুটির পরে যে দুদিন কর্মব্যস্ত দিন গেছে, 25 তারিখেও কিন্তু প্রায় রাত অবধি বলা যায় যে তিনি অফিস করেছেন। সেদিন ক্যাবিনেট মিটিংও ছিল। আজ ওই তুলনায় কিছুটা কম সময় তিনি অবস্থান করেছেন, তবে তার ব্যস্ততা রয়েছে। আপনি জানেন যে সংসদে আজকে তো সংসদ রয়েছে, তার আগে সরকার দলীয় একটি বৈঠক রয়েছে দুপুর নাগাদ, যেটি আসলে চলছেও আমি যদি ভুল না করে থাকি। তবে সবচেয়ে চমকের বিষয় সেটি হচ্ছে সকাল 9টার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে আসেন। আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছেন, 3 নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছেন, কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেছেন এবং 6 নম্বর ভবনের বেশ কয়েকটি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, এনার্জি, প্রাথমিক গণশিক্ষা, বেশ কয়েকটি মন্ত্রণালয়ে তিনি ভিজিট করেছেন। আমরা ছবিতেও সেটি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে 10:30 নাগাদ কৃষক কার্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আপনি জানেন যে পহেলা বৈশাখ এবার কৃষক কার্ডের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে, এবং 8 বিভাগের 11টি উপজেলায় 21,000-এর বেশি কৃষক কিন্তু এর আওতায় আসবে। সে বিষয়ে একটি বৈঠক করেছেন, যদিও সংশ্লিষ্ট যারা মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন কেউ গণমাধ্যমের সাথে এ বিষয়ে বিস্তারিতভাবে কোনো কিছু বলেনি। তবে এই মুহূর্তে রয়েছে আমি সড়ক পরিবহন বিষয়ক মন্ত্রণালয়। আপনি জানেন যে এবার ঈদে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় 350 মানুষ কিন্তু 10 দিনে নিহত হয়েছে। সুতরাং আবার যে 2 মাস পরে যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সে সময় কি ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া যায় যাত্রীদের জন্য, যাত্রাকে নিরাপদ করার জন্য, সেজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং বৈঠক পরবর্তী যে মন্ত্রী রয়েছেন সড়ক পরিবহন বিষয়ক মন্ত্রী, তিনি কথা বলেছেন এবং তিনি যেটা বলবার চেষ্টা করেছেন যে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সড়কে যেখানে অস্থায়ীভাবে বিভিন্ন রকম দেখা যায় টিকিট কাউন্টার থাকে, লরি যেন না চলাচল করে, সেই বিষয়টি তারা নজর দেবেন। এবং এবারও কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগ ছিল, সেই বিষয়টিও কিভাবে দূর করা যায় আগামীতে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সেটি চেষ্টা করবেন। তবে একটু বলে রাখতে চাই যে এবারের এই যে ঘটনা, প্রায় 350 মানুষ গণমাধ্যমের খবর হয়েছে, নিহত হয়েছে, মন্ত্রীর বক্তব্য অনুযায়ী তার কাছে যে তথ্য রয়েছে এটি সংখ্যা 170 জন, তিনি যেটি বলবার চেষ্টা করেছেন। এবং 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এইবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছেও বলে তিনি আসলে দাবি করেছেন। আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন কিছুক্ষণ আগে কভার করেছি। আমরা আরও 2-1টি মন্ত্রণালয় আপনি যাব, এবং আপনি জানেন যে এখন এনার্জি ইস্যুটি কিন্তু অনেক বার্নিং, জ্বালানির বিষয়টি। সো আমরা সেখানেও খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যে সেই সংশ্লিষ্ট মন্ত্রী আসলে গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা। ধন্যবাদ নীরা আপনাকে। দর্শক, সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর আজকের কর্মযজ্ঞ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শারমিন লীরা। ঈদের ছুটির শেষে আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আবারও। সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে বৈঠকে বসেছে সরকারি দলের সংসদীয় সভা। এর আগে নিজেদের কার্যকরী ভূমিকা ও কৌশল নির্ধারণে সকালে বৈঠক করেছেন বিরোধী দলের এমপিরা। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও হবার কথা রয়েছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 3য় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের উপর আলোচনার কর্মসূচিও রয়েছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন। এর আগে ঈদ উল ফিতর ও অন্য ছুটির কারণে গত 15 মার্চ মুলতবি করা হয় সংসদ অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 12 মার্চ শুরু হয় অধিবেশন। সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হব তার সঙ্গে। সবুজ, আপনি তো সংসদ ভবন এলাকায় রয়েছেন, আজ সারাদিনের উল্লেখযোগ্য কি কি কর্মসূচি রয়েছে সেখানে জানাবেন। মৌটুসী, আজকে কিন্তু জাতীয় সংসদ ভবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। যেহেতু আজকে বিকেলে আপনি যেমনটা খবর দেখাচ্ছিলেন যে বিকেল 3টা থেকে সংসদ অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনের আগে বিরোধী দল সকাল 10-11টায় তাদের মিটিংটি শুরু করেছে এবং দুপুরে 1:30টায় সরকার দলীয় যে সংসদ সদস্যরা আছে, সরকার দলীয় যে কক্ষ আছে সেখানে কিন্তু তারা বৈঠক করেছে। যেহেতু অধিবেশনের পূর্ববর্তী মিটিংগুলো, এই মিটিং, সেই মিটিংয়ে আসলে
আসলে অধিবেশনে কি ধরনের কার্যক্রম পরিচালিত হবে, কোন বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত হবে, দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত হবে, এই বিষয়গুলোকে পূর্ব আলোচনা করে নেওয়ার জন্যই এই মিটিংগুলো করা হয়েছে বলে আমরা দলীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদিও আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য হয়নি আসলে মিটিংয়ে কি বিষয়ে আলোচনা হয়েছে। একটু আগে আমরা কয়েকজন সংসদ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আসলে সরকার দলীয় যে মিটিংটি হচ্ছে সেখানে আসলে কি ধরনের এজেন্ডা আছে। তারা বলছেন যে সংসদের যে নিয়মিত কার্যক্রম, সেই নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রীয় যেসব বড় সিদ্ধান্তগুলো আছে, এখানে আরও একটি মিটিং আছে, সেটা রাত 8:30টায়। সেটি হচ্ছে সংসদীয় যে বিশেষ কমিটি আছে, সেই বিশেষ কমিটির মিটিং করা হবে অধিবেশন পরবর্তী সময়ে। সেখানে ঐক্যমত্য কমিশনের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সিদ্ধান্তগুলোতে ঐক্যমত্য পৌঁছানো যায়নি, 24টি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আমরা জানতে পেরেছি সংসদ সদস্যদের সাথে কথা বলে। এবং আজকে এই মিটিংটি দ্বিতীয়বারের মতো মিটিং। যদি ঐক্যমত্য সবগুলো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে মিটিং আরও একটি হতে পারে বলে আমাদেরকে যে বিশেষ কমিটির যে মিটিংয়ের যে সভাপতি জয়নাল আবেদিন তিনি আমাদেরকে এটা জানিয়েছেন। মোট কথা আজকে সারা দিন জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত সংসদে কর্মচাঞ্চল্য আছে, বিভিন্ন ধরনের বৈঠক আছে অধিবেশনের ছাড়াও। তো মোট কথা ঈদের পরে সংসদে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং সংসদের নিয়মিত কার্যক্রম বেগবান হয়েছে। এই হচ্ছে সংসদ ভবন থেকে সবশেষ খবর। ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। 5 দিন ঈদের ছুটির সাথে স্বাধীনতা দিবসের পালন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষেরা। সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সার্বিকভাবে কার্যক্রম শুরু করেছে। সময় মতো খুলেছে ব্যাংক, প্রাইভেট কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন পর নতুন করে কর্মব্যস্ততা চলে আসায় নগর জীবনে কিছুটা যানজটের ভোগান্তি ছিল, তবে সময় মতোই অফিসে আসতে পেরেছেন অধিকাংশ কর্মজীবীরা। এদিকে দীর্ঘ ছুটির পর ব্যাংক ও বিভিন্ন ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোতে উপচে পড়া ভিড়ের কথা ধারণ করা হচ্ছিল, তেমনটি ঘটেনি। সকল কিছুই স্বাভাবিকভাবেই চলছে আর্থিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো। ফ্রেন্ডসদের সাথে সময় কাটিয়ে, ফ্যামিলির সাথে সময় কাটিয়ে এখনও মিস করতেছি। মনে হচ্ছে না যে ছুটি শেষ হয়েছে, বাট চেষ্টা করছি অফিসে মনোযোগ দেওয়ার। বাড়তি কোনো চাপ নেই, আর রেগুলার আমাদের যেরকম কর্মব্যস্ততা থাকে আমাদের আবার কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। ছুটিতে একটু কম ছিল, বাট এখন আবার আমাদের শুরু হয়ে গিয়েছে। কাজেরও দরকার আছে, ছুটিরও দরকার আছে, একঘেয়েমি জীবন হয়ে যাবে না হলে, যার কারণে ভালো লাগতেছে ছুটির পরে কাজে ব্যাক করে। জ্বালানি তেলের মজুদ ঠেকানো, বিপণনে বিশৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সারা দেশের বিভিন্ন পাম্প ও ডিপোতে বিজিবি এবং সেনা মোতায়েন করা হয়েছে। কিছু কিছু পাম্পে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার। তবে জ্বালানির তীব্র সংকট দেখিয়ে কিছু পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরাঞ্চলে 16টি জেলাসহ 20টি জেলাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সিরাজগঞ্জের বাগারবাড়ি তেল ডিপো পাহারায় 3 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলার 24টি তেল পাম্পে নিয়োগ রয়েছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা পেলে তেল মজুদ বা পাচার বন্ধ করা সম্ভব। কোনো অনিয়ম না হয় এজন্য আমরা ওখানে 3 প্লাটুন আর্মি যারা ট্রুপস তাদেরকে আমরা অস্থায়ীভাবে ওখানে রেখেছি। পাশাপাশি আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে। ফেনীতে পেট্রোল পাম্প তদারকির জন্য সরকার থেকে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত হলেও রবিবার দুপুর পর্যন্ত কাউকে দেখা যায়নি। সদর হাসপাতাল মোড়ের আব্দুল খালেক অ্যান্ড সন্স পাম্পের ম্যানেজার জানান, জেলার 28টি পেট্রোল পাম্পের মধ্যে অধিকাংশে অকটেন নেই। আমরা পাইলে 200 টাকার পাই, সরকার এখন রেশিও দেয় নাই, কিন্তু আমাদেরকে 200 টাকার বেশি তেল দিচ্ছে না। কিছু কিছু পাম্পে দেখতেছেন যে স্টাফের গার হচ্ছে হাত উঠার, ম্যানেজারের গার হচ্ছে হাত উঠার। জনগণকে পুলিশ আসিয়ে কখনো বন্ধ করে রাখছি, এখন আবার চালু করছি। সামান্য আছে, এখন 2000 থেকে 2500 আছে, এগুলো এখন বিক্রি করতে। জ্বালানি তেলের তীব্র সংকটে বগুড়ায় বন্ধ হয়ে গেছে 72টি পেট্রোল পাম্প। সরবরাহ ব্যাহত হওয়ায় স্থবির হয়ে পড়েছে যানবাহন চলাচল। মাঝে মাঝে কিছু ফিলিং স্টেশন তেল বরাদ্দ পেলে তা রেশনিং পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা। আমি তো মনে করতেছি আসলে সমস্যা তো মেইনলি মনে হয় তেলের ওইভাবে হয় নাই সংকট, আসলে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মাঝে। আবার বিকেলে যখন আসে দেখি গাড়ি এখানে নামতেছে তেল,
তখন আবার দেখি ভিড়, আবার ঘুরে গেছি, পরে আবার ঘুরে এসে এখন আবার 300 টাকার তেল নিতে পারলাম। যশোরে তীব্র জ্বালানি সংকটে অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চালকরা। পাম্প কর্তৃপক্ষ জানায় খুলনা থেকে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম জ্বালানি সরবরাহ পাওয়ায় বিক্রি বাধাগ্রস্ত হচ্ছে। গাড়ি নিয়ে বেরোতে পারছি না ঠিক করে, দেখাচ্ছে আমার একটা জায়গায় যাওয়ার দরকার জরুরি, কিন্তু তেল নাই। পরে যা টাঙ্কিতে ছিল ওই লোড করে আর কি নিয়ে চলে আসা লাগছে। এখন এই যে অল্প অল্প করে দিচ্ছে, এটা ভোগান্তির শিকার হতে হচ্ছে আর কি। তেলের সংকট তো নাই আসলে ভাই, যে পরিমাণে দেখতেছি যশোরে তেল তো লুকায় রাখতেছে আসলে। নেত্রকোনা জেলা শহরে কয়েকটি পাম্পে পেট্রোল ও অকটেন সরবরাহের খবরে রাত থেকে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি না পেলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত 5টা পাম্প বুঝতে কিন্তু তেল সংগ্রহ করতেছে। এতক্ষণ তেল ছিল, ওইখানে পিছনে কি ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে বলে তেল নাই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট কমেছে। পাম্পগুলোতে বর্তমানে ডিজেলের কোনো সংকট নেই। পেট্রোল পাম্প কর্মকর্তারা জানান প্রতিটি মোটরসাইকেলে 2 লিটার করে তেল সরবরাহ করা হচ্ছে। শাকিলা সিথি, 71। চট্টগ্রামে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, মহানগরের ডিপোগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? গ্রাহকরা সুশৃঙ্খলভাবে তেল নিতে পারছেন কিনা জানাবেন। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যেগুলোতে দুপুর থেকে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল অকটেন এগুলো দেয়া হতো, আজকে সকাল 10টা থেকেই সবগুলো ফিলিং স্টেশনে অকটেন ডিজেল এগুলো দেয়া হচ্ছে। তবে যেসব ফিলিং স্টেশনগুলোতে পুরো ট্যাঙ্কি ভরে অকটেন পাচ্ছেন সেগুলোতে দীর্ঘ লাইন। যেমন আমি যে ফিলিং স্টেশনের সামনে আছি, এটি আমরা দেখতে পাচ্ছি এখানে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা পরিবহন যেগুলো অকটেন চালিত সেগুলো দীর্ঘ সারি আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি। যদিও এই ফিলিং স্টেশন থেকে সকাল 10টা থেকেই দেওয়া শুরু হয়েছে, এখনো চলছে এবং তারা বলছেন তাদের যে পরিমাণ মজুত রয়েছে সেটার শেষ না হওয়া পর্যন্ত তারা এই অকটেন বা অন্যান্য জ্বালানি তেল সেগুলো তারা সরবরাহ করবেন এবং এক্ষেত্রে যারা চালক রয়েছে তাদের ভোগান্তি যেন না হয় সেটা তারা দেখছেন। এটা আমি যেটার সামনে আছি সেটার কর্তৃপক্ষের দাবি। আমি একটু যারা জ্বালানি তেল নিতে আসছেন তাদের বক্তব্য একটু শুনবো যে তারা কতক্ষণ অপেক্ষা করছেন। আমি আপনার কাছে যদি একটু জানতে চাই, আপনাকে কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করতে হয়েছে, আপনাদের ভোগান্তিটা একটু যদি বলেন। আমরা প্রায় 1 ঘন্টা যাবত এখানে, 1টার দিকে এসেছি, এখন প্রায় 2:30 বাজছে, প্রায় 1.5 ঘন্টা বলতে পারেন। ভোগান্তি তো আসলে একটু আছে, তো আমি চেষ্টা করব আসলে সরকারকে বলার চেষ্টা করব যে বাকি পাম্প যেগুলোতে আমাদের এখন বন্ধ ওগুলো যদি তারা খুলে দেয়, তো খুলে দিলে আমাদের ভোগান্তিটা অনেকটাই কমবে। আপনি এমনি কিসের চাকরি করেন, না পেলে আপনার আসলে কি সমস্যা? না, আমি এখন স্টুডেন্ট, আমি এখনো জব করছি না, বাট আমার ওরকম কোনো সমস্যা নেই। কিন্তু যারা চাকরিজীবী আছে দেখা যায় ওদের প্রতিদিনই তেল লাগে, তো ওদের জন্য 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে অনেক বেশি কষ্টের এবং সময়টাও নষ্ট হয় আর কি। এখানে ফিলিং স্টেশন থেকে অনেক সময় বলতে শুনি যাদের একবারে হয় তারা দেখা যাচ্ছে 2-3 বার মানে জ্বালানি পাবে না, এই ভয় থেকে, এই শঙ্কা থেকে অনেকে আবার ছুটে যান। হ্যাঁ, এটাও ঠিক, এটাও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল এটা দেখা যাচ্ছে যে অনেকে 2-3 বার করে নিচ্ছে। তো এটাও একটা বলতে পারেন যে সংকটের একটা কারণ হতে পারে, কারণ তারা বাসায় স্টোর করে রাখে তেলগুলা, এটা একটু মেন ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দীর্ঘ সারি 3-4 সারিতে দেয়া হচ্ছে, তবে এখানে চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে। আর আজকে একটি নতুন সিনারিও বলবো, সেটি হচ্ছে প্রত্যেকটা ফিলিং স্টেশনের অনেকগুলোতেই এখানে পুলিশের উপস্থিতি রয়েছে এবং ট্যাগ অফিসার থাকার কথা, যদিও এখনো পর্যন্ত কোনো ট্যাগ অফিসার আমরা কোনো ফিলিং স্টেশনে দেখিনি। তবে তাদের আগের দিনের যে রিজার্ভ বা যে স্টক রয়েছে সেই স্টক এবং আজকের দিনে তারা কি পরিমাণ বিপিসি বা পদ্মা মেঘনা থেকে আনলো সেটির পরিমাণটা তারা ঝুলিয়ে রাখছেন, সামনে রাখছেন। অর্থাৎ তাদের স্টকটা যখন ম্যাজিস্ট্রেট আসবেন জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকারের পক্ষ থেকে, তখন তারা যাতে এটি দেখাতে পারে সেজন্য স্টকের পরিমাণটা তাদেরকে দেখাতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী
বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি। তো এখানেও একই অবস্থা। তবে আমি এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের দৈনিক প্রায় 36,000 অক্টেনের প্রয়োজন হয়, সেখানে তারা পাচ্ছেন তার 18 থেকে 20,000 লিটার পর্যন্ত হয়তো তারা পাচ্ছেন, অর্থাৎ চাহিদার তুলনায় তারা কম পাচ্ছেন। তবে তারা সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করছেন এখানে, অর্থাৎ পুরো টাঙ্গি ভরে তারা দেওয়ার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে বিপিসি থেকে তারা রেজিস্টার মেনটেন করা হচ্ছে, অর্থাৎ সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তারা রেজিস্টার একটা নির্দিষ্ট পরিমাণ, যাদের বেশি পরিমাণে লাগে তাদের কত দেওয়া হবে, যাদের কম পরিমাণে লাগবে তাদের কত দেওয়া হবে, এভাবে রেজিস্টার মেনটেন করে রেশনিং করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এই কারণে অনেকেই তাদের চাহিদা থাকা সত্ত্বেও তারা হয়তো ভোক্তা কিংবা চালকদেরকে দিতে পারছেন না। আর এখানে যারা চালক আছেন, আমি আরেকজন চালকের কাছ থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি যদি না পান আপনার কি সমস্যা হবে দৈনন্দিন জীবনে? হ্যাঁ, আমার আমি স্কুল থেকে বাচ্চা আনতে পারতেছি না, তাছাড়া লংটা জার্নি করতে হয়, অনেক দৈনন্দিন জীবনযাপনের মধ্যে আমি অনেক সমস্যার সম্মুখীন হব। এখানে অনেকে চাকরিজীবী আছেন, অনেকে তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান এবং ব্যক্তিগত গাড়ি অনেকে ব্যবহার করে থাকেন। সব মিলে অনেকেই তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোর সমস্যার মধ্যে পড়বে যদি তারা চাহিদা অনুযায়ী তাদের জ্বালানি তেল না পান, সেই কথাগুলি তারা বলছিলেন। তবে সব মিলিয়ে কেউ যাতে স্টক করে রাখতে না পারে, কোনো কালোবাজারি না হয়, সেটা যেন দেখা হয়, সেই দাবিও তুলছেন এখানকার যে চালকরা রয়েছেন তারা। তো এটি ছিল চট্টগ্রাম থেকে জ্বালানি। দালালের খপ্পরে পড়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের খাদ্য আর পানির অভাবে 22 অভিবাসীর মৃত্যু হয়েছে। বিদেশি কয়েকটি গণমাধ্যমে তথ্য দিলেও গ্রিসের বাংলাদেশ দূতাবাস তা নিশ্চিত করেনি। তবে পরিবার বলছে তাদের কাছে ওই 22 জনের সাগরের বিপজ্জনক পথে ইতালি রওনা হওয়ার তথ্য ছিল। স্বজনদের এখন দাবি মৃতদেহ ফেরত পাওয়া এবং দালালদের কঠোর শাস্তি। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভূমধ্য সাগরে মৃত্যু হওয়া নাইমের মা আখি বেগম সন্তানের জন্য আহাজারি করছেন। শেষবারের মতো দেখতে চান সন্তানকে। পরিবারের সদস্যরা জানিয়েছে, গেল বছরের ডিসেম্বরে আজিজ নামের এক দালালের মাধ্যমে 12 লাখ টাকার বিনিময়ে লিবিয়া যান দুবাই ফেরত নাইম। দীর্ঘদিন লিবিয়া থাকার পর কথা ছিল 21শে মার্চ তিনি সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাবেন। এক সপ্তাহের ভিতরে বড় বউটি আমি ফাটাইয়া দিব, বউটু আমরা দেখাইছি, আমার ছেলেও দেখাইছে ও বউটি যাইব, কিন্তু এই বউটি দিছেন না দিয়ে মালা দখল। আপনার লোকে খুব চালাকি হত। আমরা একটা মেসেজ দিব যে আর কেউ যাতে না যায়, যদি জানেন আপনার জীবনের তো কি তো টাকার মূল্য বেশি নেন, জীবনের মূল্য জীবন বড়। বিদেশি গণমাধ্যম এবং জীবিত ফিরে আসা একজনের তথ্য অনুযায়ী মৃত 11 জনের 4 জন দিরাই, 6 জন জগন্নাথপুর এবং 1 জন দোয়ারা বাজারের বাসিন্দা। দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তো নাইমের লগে যে বা যারা গেছে তারার লগে সরাসরি আমার ফোনে আলাপ হয়েছে, বলতে নাইম ভাই আর নাই, নাইমরে তারা চিনে, যারা উঠছে খুব নাইমের লোক খুব হাতি রয়েছে তারা, বা নাইমকে জগন্নাথপুর চিনে। উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, মানব পাচারকারীরা গ্রিসে যাওয়ার জন্য তাদের কাছ থেকে মাথা পিছু 12 লাখ টাকা নিয়েছিলেন। দুর্গন্ধ থাকতে পারতেছি না, দুর্গন্ধ না, যদি দুর্গন্ধ থাকে তো আমরা তেমনি লাশ, যদি আরো রাখি তাহলে আমরা সবাই মারা যাবো। তাই যারা ছিল আমরা জীবিত সবাই মিলে পালাই দিছি। আর সুদানে যে ড্রাইভার আমরা লাগাতারি করছে। এদিকে বারবার একই ঘটনার জন্য দালাল চক্রের বিচার চাইলেন এলাকার জনপ্রতিনিধি। এই দালালদেরকে খুঁজে বের করে ওদেরকে আইনের আওতায় আনেন, ওদেরকে শাস্তির দেওয়ার ব্যবস্থা করেন, ভবিষ্যতে যেন এই দালালরা আর বাংলাদেশের কোনো ছেলেদেরকে প্রতারিত না করতে পারে। দালালদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তাদের বাড়ি বাড়ি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা যাচ্ছেন। আমরা জানতে চাইবো কাদের কাছে টাকা দিয়েছিল, তারা যোগাযোগ করছে, লেনদেন করছে এবং তারা কি আশ্বাস দিচ্ছে, তাদের ঠিকানা কি, এই সব যদি জানা যায় তাহলে পরে আমরা এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব, যাতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল নৌকাটি, কিন্তু রাবারের নৌকায় 6 দিন সমুদ্রে ভেসে থাকার পর খাবার এবং পানির অভাবে মারা যান 22 জন। এই ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন আরও 26 জন। বনশ্রী হালদার, 71।
বিগত সময়ে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার কুক্ষিগত করে ধ্বংস করার মূল হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন সহ তার সহযোগী। সেই হোতাদের বিচার করে মালয়েশিয়ার শ্রমবাজার মুক্ত করার দাবি জানিয়েছেন বাইরে সিন্ডিকেট বিরোধী ঐক্যফ্রন্টের নেতারা। রবিবার সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচারের অন্যতম হোতা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। শ্রমবাজার ধ্বংসকারী ও ১/১১-র অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিনের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাইরার সিন্ডিকেট বিরোধী জনশক্তি রফতানিকারক ব্যবসায়ীরা। এই চক্রের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে যেতে আগ্রহী অসংখ্য যুবক ও তাদের পরিবার হয়েছে সর্বশান্ত। মানববন্ধনে তারা বলেন, সিন্ডিকেটের মূল হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আছে চক্রের অন্যতম সহযোগী নিজাম হাজারি, বেনজির আহমেদ, লোটাস কামাল, স্বপন সহ রাঘব বোয়ালরা। এই মাসুদ উদ্দিন চৌধুরীর ছত্রছায়ায় বাংলাদেশের মালয়েশিয়া সিন্ডিকেট হয়েছে। আবারও সিন্ডিকেটকারীরা আবারও ষড়যন্ত্র করেছে, আবারও সিন্ডিকেট করার প্রচেষ্টা করতেছে। এই মালয়েশিয়ার সিন্ডিকেট থেকে 20,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা মূলত টাকা আত্মসাৎ করে নাই, তারা আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রক্ত পান করেছে। অপরাপদ জানা রয়েছে আওয়ামী লীগ ক্যাম্পি নিজাম হাজারে, লোটাস কামাল সহ বেনজির আহমেদ সহ তাদের সকলকে ধরে নিয়ে আসেন। এই সিন্ডিকেটকারীরা 2007 সালে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী সরকারকে ক্ষমতায় বসিয়েছে বলেও অভিযোগ করা হয়। ভবিষ্যতে আর কেউ যাতে প্রবাসীগামী মানুষের টাকা মেরে অর্থ আত্মসাৎ ও পাচার করতে না পারে সেজন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ হাম। গত 1 মাসে হাম আক্রান্ত হয়ে শুধু রাজশাহী মেডিকেলেই মারা গেছে 29 শিশু। রোগীর চাপ বাড়ায় হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে সাধারণ রোগীর সাথে। স্বজনরা জানান, হাসপাতাল থেকেই হামে আক্রান্ত হচ্ছে বহু শিশু। কেন হঠাৎ এই অঞ্চলে হামের প্রকোপ বাড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদুল হক রুশোর প্রতিবেদন। বাচ্চা ছিল একটা, কালকে আইসিইউতে মারা গেছে। আর এটাও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রিমা আক্তার নিউমোনিয়া আক্রান্ত 5 মাসের যমজ শিশু সন্তানদের 14 দিন আগে ভর্তি করান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থাতে তার 2 সন্তান আক্রান্ত হয় হামে। একজনের অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। শনিবার সেখানে মারা যায় ওই শিশু। এখন হাম আক্রান্ত আরেক সন্তানকে আঁকড়ে বসে আছেন রিমা। হাম এখানে এসে বের হয়েছে। এই গল্প শুধু রিমা আক্তারের নয়। হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু ওয়ার্ডের ভেতরেই অন্য রোগ সারাতে এসে নতুন করে হামে আক্রান্ত হচ্ছেন শিশুরা। ডাক্তাররাই বুঝলো যে এগুলা হাম, আমরা তো জানিনি যে এগুলা হাম। না, বাড়িতে বাড়ানি, এখানে জ্বর আসছিল, এখানে ভর্তি হয়েছি, এখানে এসে এগুলো বার হচ্ছে। আপনার 5-6 দিন থেকে জ্বর হয়ে যাচ্ছে, থামছে, বাড়ছে, আবার দিয়ে হাম বের হয়েছে। আর শিশু ওয়ার্ডের প্রধান জানান, ধারণ ক্ষমতা 3 গুণ বেশি রোগী শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাই বাধ্য হয়ে হামের রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সাধারণ ওয়ার্ডে। যেগুলো পেশেন্ট খুবই খারাপ, অক্সিজেন ডিপেন্ডেন্ট একেবারে, সেইগুলো পেশেন্টকে আমরা অক্সিজেন দেওয়ার জন্য হয়তো কিছু পেশেন্টকে 2-4টা পেশেন্টকে আমরা অন্য রোগীদের বেডের পাশে হয়তো যেখানে অক্সিজেন বেশি আছে সেখানে রাখতে হচ্ছে। হঠাৎ কেন হামের প্রকোপ বাড়ল? এমন প্রশ্নের জবাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, 4 বছর পর হামের টিকার ক্যাম্পেইন করার কথা থাকলেও গত বছর তা হয়নি। এটি একটি কারণ হতে পারে, তবে টিকার কোনো ঘাটতি নেই। ক্যাম্পেইনে যেটা করি যে অনেক জায়গায় যেখানে বাদ পড়া শিশু থাকে, সেই বাদ পড়া শিশুগুলোকে আমরা নিয়ে আসি। টিকা নিয়ে বর্তমানে কোনো সমস্যা নেই। এই মাসে হাম সন্দেহে রাজশাহী মেডিকেলে রোগী ভর্তি হয়েছে 260 জন। এর মধ্যে মারা গেছেন 29 শিশু। বর্তমানে ভর্তি আছেন 80 জন শিশু। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।
স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক ঔষধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজশাহী মেডিকেলে ভেন্টিলেশনের অভাবে 11 দিনে 33টি শিশু মৃত্যুর ঘটনা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। জানান, দেশের হাসপাতালগুলোতে ভেন্টিলেশন সমস্যা সমাধানে কাজ করছে সরকার। বাজেট ঘাটতি থাকলেও সবার সহযোগিতায় দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেও আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ ব্যাধি সম্পর্কে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 8 বছরে হামের কোনো টিকা দেয়নি বিগত সরকার। এই খাতে 604 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান সরদার সাখাওয়াত হোসেন। I want to give you one commitment. I want to bring some success with my Honorable State Minister, our Secretary and other distinguished members of our management will do something. We are committed to do something. We'll bring down the corruption at zero level. We'll not allow any corruption in health ministry.